ইউ আর অনলি মাইন লেখিকা তাজনূর পর্ব ২৮। প্রায় ৪ ঘন্টারও বেশি মারোয়া নিখোঁজ। আশ্বিন সব রকমের ফোর্স ইউজ করেছে, মিনিটে মিনিটে আপডেট জানছে। ওদিকে জুবিনেরও কান্না বন্ধ হচ্ছে না। মেয়েডরা কেউ ওকে সামলাতে পারছে না। অগত্যা আশ্বিন তাকে কোলে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, আপনার মাম্মাকে ছাড়া আপনার পাপাও ভালো নেই আরিয়ানা। তবে পাপা প্রমিস করছি আজকের মধ্যেই আপনার মাম্মাকে আপনার কাছে এনে দিব। অন্ধকার ঘরটা হালকা টিমটিমে আলো, ওই আলোতে রিদমকে দেখা যাচ্ছে। মারোয়ার রিদমকে উদ্ভ্রান্তের মতো লাগছে। অনেকক্ষণ নীরবতার এই খেলায় রিদম মুখ খুলল, তোমার অনেক কষ্ট হচ্ছে না? আর একটু অপেক্ষা করো, ওই আশ্বিন মাদার ফাকার থেকে আমার মেয়েকেও নিয়ে আসবো। এরপর আমরা তিনজন খুব ভালোভাবে থাকবো। বিরক্তি ও ঘৃণায় মারোয়ার মুখ থেকে একটা শব্দ বের হলো না। রিদমই নিজে নিজে বলল, তোমার রুমটা রেনোভেট করেছি, এখন আর বন্দি থাকতে হবে না। তোমায় আর জ্বালাবো না, আমি সুখে রাখবো। মারোয়া নিজের বাঁধা হাত দুটোর দিকে ইশারা করে বলল, এই রকম এইভাবে বেঁধে। রিদম বলল ঢোক গিলল, মনে হচ্ছে হাতের বাঁধন খুললে পালাতে চাইবা। মারোয়া বলল, ওটা তো সবসময় চেয়ে এসেছি, আগেও চাইবো, এখনও কি এভাবে বেঁধে রেখে বলবেন আর জ্বালাবো না? রিদম তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। মারোয়া নিজে বলল, রুম রেনোভেট করালে মানুষ পরিবর্তন হয় না, তার ব্যবহার পরিবর্তন হয় না। আমি আপনার কেউ নই। রিদম বলল, মিথ্যে কথা, তুমি বউ হও আমার। মারোয়া তাচ্ছিল্য হেসে বলল, প্রমাণ? এবারও রিদমের জবাব নেই। মারোয়া বলল, নিজেই তো আমায় কোনো নিয়ম রীতিবিহীন বন্দিদশায় রেখেছেন, এখন কিভাবে আপনার বউ বাচ্চা দাবি করছেন? যখন আপনি নিজেই মন থেকে মানেন না, জন্ম দিলেই বাপ হওয়া যায় না। আমার বাচ্চার জন্য কি করেছেন আপনি যে এখন নিজের বলে দাবি করছেন? হবার পরে যখন জন্ডিসে ওর মুমূর্ষু অবস্থা, তখন আপনি মেয়ে নিয়ে ফুর্তিতে ছিলেন। আমি কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলেছি, আপনার গার্ডদের পা পর্যন্ত ধরেছি ডাক্তার ডাকার জন্য, অথচ তারা আপনার কমান্ড ছাড়া নড়তে নারাজ। আর এত বছর পায়ের কাছে ফেলে রেখে এখন আপনি বউ বাচ্চা বলে বলে ফেনা তুলে ফেলছেন। রিদম বলল, তখন আমি বুঝিনি, কিন্তু এখন তোমরা আমার আশ্বিনকে শেষ করে দিলে ওর সাম্রাজ্য আমার। আসলেই রিদমকে ঠিক লাগছে না, তবে আশ্বিনের নাম শুনতেই বুকটা মোচড় দিয়ে উঠল। তার জামাই আর বাচ্চাটা নিশ্চয়ই পাগলের মতো করছে তাকে না পেয়ে। সে যে লোকটার অভ্যাসে পরিণত হয়েছে। মারোয়া কি তাদের দেখা আর পাবে? এদিকে তার ভেতরে আরও একজনের বসবাস। যদি রিদম জানে নিশ্চয়ই ক্ষতি করে বসবে, তবে তার মন বলছে খুব শীঘ্রই তার স্বামী আসবে। রিদম বলল, আমি ইদানিং খেতে পারি না, ঠিকমতো ঘুমাতে পারি না, তোমার কথা মনে পড়ে, এত বড় বাড়িটা শূন্য লাগে। মারোয়ার চুপ থাকতে পারল না। সে বলল, আগে কইছিল এইসব হামদর্দি, যখন একটা 16 বছরের মেয়েকে রেপ করে লাশের মতো ফেলে রেখেছিলেন, তার পেটে বাচ্চা আসার পর 2 দিন ক্ষুধার্ত রেখেছিলেন। সব থেকে বড় কথা, বিয়ে বিয়ে বলেও বিয়ে করেননি, শুধু একটা খালি কাগজে সই নিয়েছিলেন, বইয়ের মর্যাদা অবধি দেননি। এখন যখন আরেকজন ভালোবেসে নিজের সর্বোচ্চটা ঢেলে দিচ্ছে, অমনি আপনার খাওয়া দাওয়ার সমস্যা হয়ে গেছে। রিদম এবার অস্থির হয়ে বলল, আশ্বিন ওসব নাটক করছে আমি অবধি আসার জন্য। মারোয়া হালকা হাসলো, আশ্বিন আনোয়ার নাটক করছে? কিন্তু কেন? কে আপনি আর কে বা আমি? আশ্বিন আনোয়ার তুড়ি বাজালেই এমন শত শত রিদম মারোয়াকে ফেলাতে পারবে? আপনার মধ্যে এমন কিছুই নেই যে উনি ছলচাতুরি করবে। উনি চাইলেই সেকেন্ডে আপনার অস্তিত্ব গায়েব করে দিতে পারবে। আমি মারোয়াকে ইউজ করার দরকার নেই ওনার। তীব্র কড়া সত্যতে রিদমের মেজাজ ধরে গেল। সে জোরে বড় টেবিল ল্যাম্প আছাড় দিল। ওটা মারোয়ার পায়ের কাছে প্রচণ্ডভাবে পড়ল। ভয়ে মারোয়ার শরীর কেঁপে উঠল। এখন আরও ভয় বেশি লাগছে, কারণ তার ভেতরে যে তার বাচ্চা আছে। সে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছে, এই ভেবে যে আশ্বিন আসবে, আসবেই তার 18 ইয়ার্স ওল্ড আর সন্তানের জন্যই। অতএব ভয় পেলে চলবে না, উল্টো ক্ষতি। লোকটার চোখে সে তার প্রতি তীব্র ভালোবাসা দেখেছে। ওই ভালোবাসার জোরে, 3 কবুলের জোরে লোকটা আসবে। এর মধ্যে নয়ন এলো। রিদম তাকে দেখে বলল, জানারে বাচ্চা, তোকে এখানে আসতে না করেছি না, আশ্বিন জেনে যাবে। নয়ন তড়িঘড়ি বলল, বস, সব শেষ, সব। মাফিয়া সাইডে আপনার রিজিউম বাতিল হয়েছে, ডিলাররাও ব্যাক আউট করেছে, অ্যাথেন্সের রেইন আপনার বাকি সব কবজা করার জন্য উঠে পড়ে লেগেছে। যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করে আমার ফিঙ্গার টিপ নিয়ে
নিলেই আপনার সব কিছু ওর, আপনি নিঃস্ব। হৃদম বিস্ফোরিত নেত্রে চাইল কি শুনছে এসব, তার চুক্তি বাতিল হবার কথার কানাঘুষা সেও জানে, তাই তাড়াহুড়োতে আশ্বিনের পেছনে পড়েছে। আর ওকে শেষ করতে পারলেই সব হৃদমের। এই মাফিয়া ফিল্ডটাই তো এমন, যাকে মেরে যে থাকতে পারে। হুট করে হৃদমের রাগ উঠে গেল। হৃদম কাউকে কল লাগাতেই সে একটা মেয়েকে নিয়ে এলো। মেয়েটা রোপ দিয়ে বাঁধা, এর কারণেই মারোয়াকে আশ্বিন পেয়েছে বলে হৃদমের মনে হয়েছে। মারোয়া আঁতকে উঠল, এই তো সারা। মারোয়ার পেছনে সে এলে সারাকেও হৃদমের গার্ডরা ধরে আনে। হৃদম এসে পেছন থেকে বন্দুক নিয়ে সারাকে আঘাত করতেই মারোয়া আর্তনাদ করে উঠল। হৃদম রক্তচক্ষু তাকালো, বলল, তোমাকে মারছি না তো, তাই চুপ থাকো। মারোয়ার মনে হলো আসলেই তো একটা টোকা মারোয়ার গায়ে পড়েনি। হৃদম ফের আঘাত করতেই মারোয়া চিৎকার করে বলল, আমাকে আজ না মেরে দরদ দেখাচ্ছেন, কাপুরুষ কোথাকার। অন্য মেয়েটাকে তো ঠিকই মারছেন, কি করেছে ও? আপনি মেয়েদের সম্মান করতে জানেন না। আপনার মনে হচ্ছে আশ্বিনের সব সম্পত্তি আপনার হয়ে গেলে আমি আপনার কাছে বিনা শব্দে সুখে থাকবো, তাই না? তবে আপনাকে বলি, নারী থাকে যত্নে, ভালোবাসায়, সম্মানে। একবার সম্মানে আঘাত লাগলে যতই প্রতিপত্তি ও সম্পত্তি থাকুক না কেন, নারী ওসবের ধার ধারে না। আপনার সাথে আমি বা কেউ কিভাবে থাকবে? আপনি আগাগোড়া খালি। আশ্বিন আনোয়ার থেকে শিখুন কিভাবে নারীকে যত্ন, সম্মানে ও ভালোবাসায় রাখতে হয়। আশ্বিনের তুলনা দেওয়ায় হৃদয়ের আতে ঘা লাগলো। সে বন্দুক মারার দিকে ঘোরালো, কিছু বলবে এর মধ্যে গাড়ির আওয়াজ শুনতে পেল। প্রায় 30-40টা গাড়ি একসঙ্গে ধেয়ে আসার শব্দ। এই শব্দ হৃদম চেনে, খুব ভালোভাবে চেনে। সেকেন্ডের মাঝে দুই পাশ থেকে শাটার ভাঙার শব্দ হলো। হৃদম তাকিয়ে দেখলো দুই পাশেই গাড়ির সমাহার। আশপাশের সব সাদা র্যাঙ্ক রোভার গাড়িগুলো থেকে ট্রেন গার্ডরা বের হলো। এর মাঝখানেই বোগাটি লা ভটিরর নয়রি গাড়িটা থেকে প্রথমে আহাত বের হলো, পরনে ব্ল্যাক স্যুট। এরপর সে পেছনের সিটের দরজা খুলে দিল। একটা লম্বা তামাব্র রঙের সৌহার্দ্য পুরুষ বের হয়ে আসে। পুরুষটা রাজকীয়ভাবে হেঁটে আসে, সাদা শার্ট গুটিয়ে রাখার ফলে হাতে ট্যাটু বের হয়ে আছে, যেটাতে গ্রিক ভাষায় লেখা, বনে শুধু একটাই সিংহ থাকবে, আর সে আশ্বিন আনোয়ার। হাতের প্রত্যেকটা নীল রং দৃশ্যমান। হৃদম বেশ অবাক হলো, এই জায়গাটা তো আশ্বিনের জানার কথা নয়। আশ্বিনেরকে দেখেই মারোয়ার জানে পানি আসে। মারো আবারও দেখলো তার স্বামীকে এই লুকটাতে, ব্ল্যাক ওয়েস্টকোট আর সাদা শার্টে একদম গ্যাংস্টার একটা ভাইব দেয়। এই লম্বা চওড়া শরীরে সুদর্শন লোকটা, এই তো তার বেপরোয়া বর, তার আশ্বিন আনোয়ার, তার বাচ্চাদের বাবা। আশ্বিন হেসে হৃদমকে ক্রস করে মারোয়ার বাঁধন খুলে তাকে বুকে জড়িয়ে নেয়। হৃদম একমনে দেখেই গেল। হুঁশ হতেই সে চিৎকার করে বলল, ছাড় ওকে ছাড়। আশ্বিন পাল্টা চিৎকার করে বলল, কেন ছাড়বো? বউ হয় আমার, তোর মতো কাগজে নয়, ধর্ম আইন মতে বিয়ে করেছি, এখন আমার অনাগত সন্তানের মা। হৃদম অবাক চোখে তাকালো। মারোয়া আশ্বিনের বাচ্চার মা হবে? মারোয়া ওই চোখে তাকালো না। লোকটা তার জীবনে দুঃস্বপ্ন বই কিছু না। সে স্বামীর বুকে পড়ে রইল। আহাদ দৌড়ে এলো তার পুতুল বইয়ের কাছে, মাথার একপাশ দিয়েও নাকে রক্ত পড়ছে, ড্রেসের হাতা ছেঁড়া। সে রুমাল বের করে চেপে ধরল, গায়ের ব্ল্যাক কোট খুলে সারাকে পরিয়ে দিল। সে আশ্বিনকে বলল, বস আপনার শেষ হলে আমারও কিছু দরকার আছে এই শুয়োরের সাথে। আশ্বিন হ্যাঁবোধক ইশারা করতেই আহাদ দৌড়ে এসে হৃদমকে পাঞ্চ মেরে দিল। বলল, মেয়েদের গায়ে আঘাত করে কাপুরুষেরা। ওহো, আমি তো ভুলেই বসেছি, তুই তো কোনো জাতের পুরুষই না। আশ্বিন দেখলো আজ মারোয়ার গায়ে একটাও আঁচড় নেই। তার জানে পানি এলো। গত কয়েক ঘন্টা তার জন্য রুহু তার কাছে ছিল না। আকস্মিক হামলায় হৃদম পিছিয়ে পড়ল। এরপর আহাদকে পাল্টা আক্রমণ করতেই আশ্বিন ক্ষিপ্র গতিতে ওই হাত ধরে মুচড়ে হৃদমকে ঠেলে দেয়। অগত্যা হৃদম ছিটকে পড়ে। রাগে হৃদম নয়নকে শ্যুট করতে বলতেই দেখে নয়ন দাঁড়িয়ে আছে। হৃদম ফের তাগাদা দিতেই নয়ন বলে, সরি বস। হৃদম বলে, মানে? আশ্বিন কুড়ো হেসে বলল, মানে আমি বলছি, তোর একটুও কি খটকা লাগেনি? ওই দিন সুফির লোকেশন, আবার আজ এই লোকেশন, প্লাস তোর কনফিডেন্সিয়াল কাজগুলো যেগুলো তুই কাউকে বলিসনি, ওগুলো আমি কেমনে জানলাম? এই নয়নই আমাদের তোর সব খবরাখবর জানাতো। শুধু তাই নয়, তোর মাফিয়া চুক্তি বাতিল হবার পেছনেও কার হাত আছে, এবং রেঞ্জে তোর সব কিছু কবজা করার জন্য মুখিয়ে আছে কার কারণে? সবই নয়নের কারণেই। হৃদম বিস্ময়ে যেন কথা হারালো। সে নয়নের দিকে চেয়ে বলল,
ও যা বলছে সব সত্যি। নয়ন চোখে চোখ রেখে তাকিয়ে বলল, সরি বস। হৃদম চিৎকার করে বলল, বাস্টার, তোকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, আর সেই তুই কি না। আশ্বিন ঠোঁটে কুড়ো হাসি দিয়ে বলল, এখন বস বেইমানি করলে কেমন লাগে। তোকে আমি ভাইয়ের চোখে দেখতাম, অথচ তুই আমায় ছুরি দিয়ে আঘাত করতেও দুইবার ভাবিসনি। হৃদমের মাথা ঘুরে উঠল, মাত্র টের পেল সে একদম একা। তবু হার সে মানবে না, শেষ পর্যন্ত লড়ে যাবে। সে নয়নের দিকে রিভলভার তাক করলো, তবে গুলি করার আগে আশ্বিনের গার্ড গুলি করতে রিভলভার নিচে পড়ে গেল। অমনি লাগাতার গুলির আওয়াজ আসতেই সবাই গুলির উৎস খুঁজতে লাগলো। এর মাঝে কয়েকজন গার্ড এসে চারপাশে ঘিরে ধরলো রাখলো। মাঝখান দিয়ে একজন মাঝবয়সী লোক হেঁটে এলো, তার কোলে জুবিন, হাতে খেলনা গাড়ি। জুবিনকে সুফি আনোয়ারের কোলে দেখে আশ্বিন মারোয়া হতভম্ব হলো, আর হৃদমের ঠোঁটে হাসি ফুটে উঠল। সুফি আনোয়ার এসে আশ্বিনের দিকে তাকিয়ে বলল, বড্ড লুজ সিকিউরিটি দিয়েছিলে বাড়িতে। বাচ্চাটাকে খুব সহজেই পেয়ে গেলাম, ভেবেছিলাম খুব ভোগান্তি পোহাতে হবে। তবে ব্যাপারটা কি, নিজের রক্তের মেয়ে না বলে এভাবে ফেলে রেখেছিলে। আশ্বিন ঠোঁটে কুটিল হাসি নিয়ে বলল, ব্যাপারটা হচ্ছে ওর দাদু ওর কাছে যাবে বলেই লুজ সিকিউরিটি দিয়েছি। হৃদম, সন্দেহ না করার জন্যই লুজ সিকিউরিটি দিয়েছি, না হলে তো সিকিউরিটি দিতাম না। মেয়ের দাদাজান কিডন্যাপ করবে বলে কথা। হৃদম চমকে তাকালো, তার মানে আশ্বিন সব জানে। মারোয়া বোকা বোকা হয়ে রইল, এখানে কি হচ্ছে সবটা মাথার ওপর দিয়ে যাচ্ছে। তবে সে জুবিনকে লোকটার কোল থেকে ছিনিয়ে বুকে নিল। সুফি এক ভ্রু উঁচু করে চেয়ে রইল। সে বলল, দাদু মানে। এ পর্যায়ে আহাদ হেসে গাড়ি থেকে একটা ফাইল বের করে দিল। ডিএনএ রিপোর্ট, সাথে কিছু ডকুমেন্ট, আর আশ্বিনের নানু ও ফুফির সাথে ছবি। সুফি হতবাক হয়ে রইল, তার সামনে দাঁড়ানো ছেলেটা তার আর আরিয়ানার। সুফি অবাক কণ্ঠে বলল, তুমি আমার আর আরিয়ানার সেই ছোট্ট ছেলেটা। আশ্বিন বিরক্তি নিয়ে বলল, হুম। এর মাঝে রিদম বলল, তুই এসব আগে থেকে জানতি। আশ্বিন বাঁকা হেসে বলল, শখ পেয়ে তোর কি ব্রেন নড়ে গেছে। শুরু থেকে যা যা চলছিল সবই আশ্বিন আনোয়ার এর নখদর্পণে। তোর করা প্রত্যেকটা অ্যাটাক সম্বন্ধে আমি অবগত ছিলাম, সবই জানতাম, শুধু তোর সঙ্গে সায় দিচ্ছিলাম যাতে তোর সন্দেহ না হয়। ইভেন এই বুড়োটা যে আমার সোকল্ড ফাদার ওটাও জানতাম, আর তুই যে টোপ হিসেবে ব্যবহার করবি এবং আজ মারোয়াকে কিডন্যাপ করবি ওটাও জানতাম। ওই দিন বালিতে যে সুফি আনোয়ার অ্যাটাক করিয়েছিল এটাও জানতাম, শুধু তোদের সঙ্গে সায় দিচ্ছিলাম, বা বলতে পারিস খেলছিলাম, যাতে তোদের আলটিমেট প্ল্যান সম্পর্কে জানতে পারি। আর আজই মোক্ষম সময় ছিল, তাই সিকিউরিটি করা রাখিনি। সুফি এবং রিদম দ্বিতীয় দফায় বিস্মিত হলো। এতদিন ধরে সব কিছুই আশ্বিন জানতো, সবটাই নয়নের বেইমানির জন্য। এর মধ্যে নয়ন পালানোর চেষ্টা করলে হৃদম নিচ থেকে রিভলভার নিয়ে পরপর 3টা গুলি করে দিল। ব্যাস, নয়নের নিথর দেহ থাপ করে নিচে পড়ে গেল। এরপর হৃদম রিভলভার জুবিনের দিকে তাক করলো, মারোয়ার বুক কামড়ে ধরল। হৃদম বলল, তোমরা আমার না তো কারো না, একসাথে বেঁচে থাকতে না পারলে একসাথে মৃত্যু সই। বলে আর 1 সেকেন্ডও দেরি না করে ধারালো বুলেট ছুড়ে দিল জুবিনের দিকে। পাশে আশ্বিন থাকায় সে গিয়ে জুবিন মারোয়াকে বুকে নিল। গুলি গিয়ে লাগলো আশ্বিনের বুকে।